হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলঙ্কারের বিভিন্ন পার্টগুলো রয়েছে, মানে বিভিন্ন অলঙ্কারগুলো রয়েছে। আজ সেই অলঙ্কারের বিষয় থেকে রূপক অলঙ্কার যে রয়েছে, এই রূপক অলঙ্কার নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব। এই রূপক অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যোগাযোগ করতে চাইছো, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের যে সেমিস্টার রয়েছে, সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। দেখো যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য রাখা হয়েছে 1199, আর তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের রাখা হয়েছে কোর্স ফি 699। ঠিক আছে, তার সঙ্গে তোমরা যদি আমাদের এখানে কোর্সে যদি জয়েন করো তাহলে কি কি সুবিধা তোমরা পাচ্ছ অ্যাডমিশন নিলে পরে, লাইভ ক্লাসেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু পেয়ে যাচ্ছ, আর 100% কমন সাজেশনও কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে কতগুলো সুবিধা একসাথে কিন্তু পাচ্ছ। তার সঙ্গে তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা পিস্টিক্যাল একটা ওয়েবসাইট, তার সঙ্গে একটা অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে। দেখো সেটা এখানে বলে দিয়েছে যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে www.pistical.com, আর তার সঙ্গে ওয়েবসাইটটা যে আছে দেখো উপরের লোগোটা দেওয়াই আছে পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু আমাদের এই অ্যাপটা পেয়ে যাবে, যেটা 2026 থেকে কিন্তু শুরু হতে চলছে। ঠিক আছে, এতটুকুনি তোমাদের জানানো ছিল। দেখো ক্লাসের আলোচনায় আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে রূপক অলঙ্কার। দেখো প্রথমে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। যখনই আমি এই অলঙ্কারের ক্লাসটা করাই তখনই তোমাদেরকে বলি দুটো জিনিস আমাদের ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অলঙ্কারের মধ্যে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। আমরা দেখব এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলঙ্কারগুলো তৈরি হচ্ছে। যেই অলঙ্কারের মধ্যে আমরা দেখবো, দেখো সংজ্ঞার মধ্যেই বলছে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয়, তখন তাকে রূপক অলঙ্কার বলে। এই যে উপমেয় আর উপমান, আমরা দেখব অর্থালঙ্কার যে রয়েছে তার মধ্যে উপমেয় আর উপমানের সঙ্গে তুলনা করতে যাবে, সেখানে তুলনা করতে গিয়ে দুটির মধ্যে একটা অভেদ, মানে এতটাই মিল পাবে তুলনা করতে গিয়ে মনে হবে যেন দুটির মধ্যে কোনো ভেদই নেই, এরকম একটা সম্পর্ক স্থাপন হবে। তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকেই বলা হয় কিন্তু রূপক অলঙ্কার, মানে মিল, প্রচন্ড মিল খুঁজে পাওয়া যায়। সেটাই বলছে যে দেখো সেটার উদাহরণ এখানে দিয়ে দিয়েছে, এটা কিন্তু এই রূপক অলঙ্কারের একটা উদাহরণ। বলছে এই মাটির বুকে নরসাদুল কি করে জন্মেছিল। ঠিক আছে, এই জায়গাটা আমরা দেখব উপমেয় আর উপমান কোনটা। দেখো বলছে যে এখানে উপমেয় হচ্ছে নর আর উপমান হচ্ছে সাধুল। এই যে নর এটা হচ্ছে উপমেয় আর সাধুল এটা হচ্ছে উপমান। তো এই যে দুটো জিনিস আমরা দেখব, নরকে সাধুলকে সঙ্গে তুলনা করা হয়েছে। এই নর সাধুল শব্দটিকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, এখানে স্পেলিংটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। এই নর সাধুল যে রয়েছে এই নর সাধুলকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা এখানে বলছে। দেখো পরে বলছে যে বলছে যদি বলি নরটি সাদুলের মতো ভয়ঙ্কর, মানে নর শব্দের মানে বলছে কি উদাহরণটায় এই মাটির বুকে নর সাদুল কি করে জন্মেছিল। নর একটা আলাদা বিষয় আর সাদুল কিন্তু একটা আলাদা জিনিস, মানে উপমেয় আর উপমানটা কিন্তু ভিন্ন, কিন্তু দুটোর সঙ্গে কি তুলনা করছে। নর শব্দের অর্থ হচ্ছিল মানুষ আর সাদুল শব্দের অর্থ হচ্ছিল বাঘ, মানে ভয়ঙ্কর। তাই বলছে এই মাটির বুকে নর সাদুল কি করে জন্মেছিল, মানে বাঘের মতো ভয়ঙ্কর মানুষ কি করে জন্মেছিল। দুটোর মধ্যে কি দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর মধ্যে কিন্তু একটা অভেদমূলক সম্পর্ক গড়ে উঠলো। সেটাই বলছে যদি বলি আমরা এইভাবে উদাহরণ দিয়ে দিই যে নরটি সাদুলের মতন ভয়ঙ্কর, তাহলে তা হবে উপমা অলঙ্কার। আমরা যদি বলি এই নরটি হচ্ছে সাদুলের মতো ভয়ঙ্কর, মানে কি এই মানুষটি হচ্ছে সেই বাঘের মতন ভয়ঙ্কর, তাহলে আমরা দেখবো সেটা উপমা অলঙ্কারের উদাহরণ আমরা বলে দিতে পারি।
তবে আমরা দেখবো, কারণ এখানে দুটি বৃষাদৃশ্য বস্তু নর আর সাদুলের মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে। কিন্তু যদি আমরা বলি এইভাবে নররূপী সাদুল, একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে, এখানে নর হবে, দন্তের না, ঠিক আছে? বলছে নররূপী সাদুল, তখন কিন্তু নর আর সাদুল অভিন্ন বলে পরিকল্পিত হবে। তো বলে নরটি সাদুলের মতো আলাদা হচ্ছে, কিন্তু বলছে নররূপে সাদুল, দুটা জিনিস কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, নররূপে সাদুল। দেখো সেটা কিন্তু বলছে তখনই তা হবে রূপক অলঙ্কারের উদাহরণ। এইভাবে যদি আমরা বলি নররূপী সাদুল, তখন সেটা কিন্তু রূপক অলঙ্কারের উদাহরণের মধ্যে চলে যাবে, ঠিক আছে? সুতরাং এই যে আলোচ্য বিষয়টি যে রয়েছে নরসাদুল কথাটি একটা রূপক অলঙ্কারের কিন্তু উদাহরণ আমরা বলতে পারি। আরেকটা উদাহরণ দেখো এখানে বলে দিয়েছে, দেখিবারে আঁখি পাখি ধায়, এটা 2 নম্বর উদাহরণ, খুব সুন্দরভাবে বলছে দেখিবারে আঁখি পাখি ধায়। এখানে উপমেয় হচ্ছে হলো আঁখি আর উপমান হচ্ছে হলো পাখি, এই দুটি কিন্তু দুটা ভিন্ন ভিন্ন জিনিস। এই দুটি ভিন্ন জিনিসের মধ্যে মানে বলছে দেখিবারে আঁখি পাখি ধায়, দুটো ভিন্ন জিনিসের মধ্যে কিন্তু একটা মিল সম্পর্ক বা সাদৃশ্যমূলক সম্পর্ক কিন্তু গড়ে উঠলো। সেটাই বলছে যে উপমেয়র সঙ্গে উপমান তুলনা করা হয়েছে, কিন্তু কেবল তুলনা হচ্ছে না, এখানে উপমেয় আঁখি আর উপমান যে পাখি রয়েছে এরা অভেদ রূপে পরিকল্পিত হচ্ছে, যাতে আঁখি পাখি এক অভিন্ন হয়ে গেছে। মানে আঁখি একটা আলাদা জিনিস, আঁখি শব্দের হচ্ছিল চোখ, আর পাখি শব্দের হচ্ছে পাখিকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো দুটা ভিন্ন জিনিসের কি বলছে, মানে পাখির মতো যেন দেখতে যাচ্ছে, নয় মানে পাখির চোখ দিয়ে যেন দেখতে যাচ্ছে, সেটাই বলছে এখানে। দেখো আঁখি আর পাখি দুটো ভিন্ন বস্তু ছিল, কিন্তু কল্পনা এদের মধ্যে আর যেন কোনো ভিন্নতা নেই। এই যে বলছে দুটা ভিন্ন বস্তু থাকবে, কিন্তু আমরা যখন কল্পনা করব সেটার মধ্যে কোনো ভিন্নতাই থাকবে না, ঠিক আছে? সেটাই বলছে পাখির ধর্ম ধায়, সেই ধর্মই যেন আঁখি পেয়ে গেছে। সুতরাং এখানে আমরা বলতে পারি, এখানে দেখো কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু দিয়ে দিয়েছে এই রূপক অলঙ্কারে, যে একের গুণ অন্যের ওপরে আরোপিত হয়েছে, তার সঙ্গে দুটি বস্তু একটি বস্তু হয়ে গেছে, মানে দুটি ভিন্ন ভিন্ন বস্তু একটা বস্তুতে কিন্তু পরিণত হয়ে গেছে। নররূপী সাদুল যেমন একটুক্ষণ আগে একটা উদাহরণে আমি বলেছিলাম। দেখো তারপরে বলেছে উপমানটি প্রাধান্য পেয়েছে, এখানে আমরা দেখবো উপমান যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু বেশি গুরুত্ব প্রাধান্য পায় সেটি। তারপর বলছে তাই আঁখি পাখি রূপক অলঙ্কারের উদাহরণ, তাহলে দুটা রূপক অলঙ্কারের উদাহরণ কিন্তু আমি বলে দিলাম। দেখো রূপক অলঙ্কার এখানে কয়টা বৈশিষ্ট্য আরেকটা দিয়ে দিয়েছে, 4টা বৈশিষ্ট্য। দেখো কি বলছে, প্রথম বৈশিষ্ট্যতে রূপক অলঙ্কারে দুটি বৃষাদৃশ্য বস্তু উপমেয় উপমানের মধ্যে অভেদ পরিকল্পিত হবে, এটা প্রথমে বলেছে সংজ্ঞাতে। 2 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে এই অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না। সাদৃশ্যবাচক শব্দ থাকলে তো আমরা সেটাকে মানে মিল করাতে পারবো না, আগের থেকে সাদৃশ্য থাকবে, কিন্তু আমরা দেখবো সেটার মধ্যে আগের থেকে কি আলাদা জিনিস থাকবে, কিন্তু পরে আমরা সেটাকে মানে মিল করানোর চেষ্টা করব। দেখো তারপর কি বলছে, এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়ে থাকে। 4র্থ বৈশিষ্ট্যতে বলেছে এই অলঙ্কারে উপমেয়ের থেকে উপমানের গুরুত্ব বেশি, তবে উপমেয়কে অস্বীকার করা যায় না। মানে আমরা দেখবো এই অলঙ্কারের মধ্যে উপমেয় থেকে উপমানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই বলে কিন্তু আমরা এখানে উপমেয়কে কিন্তু একেবারে অস্বীকার করতে পারবো না। তো বৈশিষ্ট্য ছিল সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে আজকে ক্লাসটা কিন্তু আমার এতটুকুন ছিল। এই ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আবার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য